শিক্ষার্থীরা আছেন। তো সাংবাদিকরা হচ্ছে একটা সমাজের দর্পণ। সাংবাদিকরা যেভাবে সমাজকে দেখাইতে চায় সেভাবেই মূলত অন্যান্য মানুষরা দেখে। এই জায়গা থেকে আপনারা একটি মহৎ এবং খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আমরা জানি যে সাংবাদিকতার জীবনে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনাদেরকে সামনের দিকে আগাইতে হয়। বিগত সময়ে যারা বিভিন্ন সময় দায়িত্বে ছিল, আমরা দেখেছি সাংবাদিকরা তাদের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছিল। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়েরও সভাপতি ছিলাম, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গণমাধ্যম কর্মী আছেন তারাও হামলা, নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছিলেন। এর বাইরে আমরা দেখেছি সাংবাদিকদের জীবনে নিরাপত্তা ছিল না। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো দেখতে পাই নাই। এরপরে সাংবাদিক বেলাল থেকে শুরু করে বাংলাদেশে অসংখ্য সাংবাদিক শহীদ হয়েছেন। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। তো এত এত চ্যালেঞ্জ, এত হুমকি ধামকি ইত্যাদির পরেও সাংবাদিকরা তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। যদিও কিছু মানুষের সাংবাদিকতাকে তারা অন্যান্য কাজে ব্যবহার করার চেষ্টা করেছেন, সাংবাদিকতাকে পুঁজি করে অন্য কিছু করার চেষ্টা করেছেন। আবার আমরা এটাও দেখেছি যে কিছু মহৎ সাংবাদিক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো আমরা প্রত্যাশা করি বালিয়াডাঙ্গি বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের একটা উপজেলা। এই উপজেলার মানুষদের যে চিত্র, মানুষদের যে সমস্যা, যে ভোগান্তি, এটা মূলত আপনাদের জার্নালিজমের মাধ্যমে পুরো দেশবাসী জানতে পারে, পুরো উপজেলা জানতে পারে। আসলে মাঝে মাঝে কোনো একটা জাতির কিছু সন্তানকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। যেমনটা আমরা জুলাই বিপ্লবেও দেখেছি, যে জুলাই বিপ্লবে যখন আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছিল, সে সময়টাতে কিছু ভাই আমরা দেখেছিলাম যে একটা অংশ আমরা 9 দফা ঘোষণা করেছিলাম। তো এই 9 দফার ভিত্তিতেই আন্দোলনটা চলতেছিল। আমরা জানি যে 9 দফা এক একটা হাউজে পৌঁছাইতে আমাদের কত কষ্ট হয়েছে, ঠিক আছে, একের পর এক হাউজে পৌঁছাইতে হয়েছে এটা। তো আলহামদুলিল্লাহ সেখানেও কিছু সাংবাদিক ভাইরা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন, তারা চেষ্টা করেছেন। জুলাই আন্দোলনে আপনাদেরও অনেক অবদান রয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছে, আমাদের বেশ কয়েকজন সাংবাদিক ভাইও জীবন দিয়েছে, অসংখ্য মানুষ জীবন দিয়েছে। এত জীবনের বিনিময়ে আমরা প্রত্যাশা করি যে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব। এটা আমাদের সবারই প্রত্যাশা, বাংলাদেশের গণমানুষের প্রত্যাশা। আমরা যে অতীতের হানাহানি, অতীতের বঞ্চনা, নিপীড়ন ইত্যাদির মধ্যে আবারও পড়ব, এটা আসলে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। এত জীবনের বিনিময়ে যে বাংলাদেশটা আমরা পাইলাম, নতুন এক গণতান্ত্রিক পরিবেশ পাইলাম, আমরা বিশ্বাস করি যে সাংবাদিক সমাজ সহ বাংলাদেশের সকল জনগণ এই যে একটা বড় আমানত আমাদের উপরে আসছে, আমাদের শহীদরা আমাদের আমানত রেখে গিয়েছেন, সেই আমানতটা আমরা যথাযথভাবে পালন করব, সমাজের চিত্রটা আমরা ফুটাই নিয়ে আসব। সেই সাথে সাংবাদিকতার যারা আছেন তাদের তো অনেক ধরনের সমস্যা রয়েছে। আমরা সরকারের কাছে এই দাবিগুলো জানাই যে আপনাদের পে স্কেল হোক, এরপরে আপনাদের সুন্দর রুলস অ্যান্ড রেগুলেশন থাক, অনেক ধরনের আইন কানুন করে আপনাদেরকে আটকায় দেওয়ার চেষ্টা হয়, এগুলো যাতে না থাকে সেই দাবিগুলো জানায় একটা ছাত্র সংগঠন হিসাবে। ইসলামী ছাত্র শিবির সবসময় নিরপেক্ষ সাংবাদিকতা কে অ্যাপ্রিসিয়েট করে এবং ইয়োলো জার্নালিজমকে আমরা এটা বন্ধ করার চেষ্টা করে থাকি, অথবা এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে থাকি। আপনারা দেখে থাকবেন যে ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি অপপ্রচারের শিকার হয়েছে বিগত 16 বছরে। কিন্তু ইসলামী ছাত্র শিবির যখন সাধারণ মানুষরা যখন ইসলামী ছাত্র শিবিরকে চিনতে পেরেছে, তখন ইসলামী ছাত্র শিবিরকে সবাই গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যে শিক্ষার্থীরা তাদের ভোটে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম দেখে বিভিন্ন ক্যাম্পাসে তাদেরকে বিজয় দান করেছে। তো আমরা এই যে আপনারা দেখলেন যে 5টা ইলেকশন হলো, 5টা ইলেকশনে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য প্রার্থীরা বিজয়ী হয়েছে, অন্যান্য প্যানেলেরও কিছু কিছু ভাই বিজয়ী হয়েছে। আপনারা দেখবেন যে একটা জিনিস এখানে কমন, কোথাও কি কোনো মারামারির খবর আপনারা পাইছেন? কোথাও কিন্তু কোনো মারামারির খবর হয় নাই। একটা দেশের তরুণরা আমাদেরকে পথ দেখাচ্ছে যে এই পথে তোমাদেরকে আগাইতে হবে পুরো কান্ট্রিকে। যে আমরা 5টা ইলেকশন করলাম, এই কোনো ইলেকশনে কোনো মারামারি হয় নাই, ঠিক আছে? তো আমরা চাই যে এই ধরনের একটা ইলেকশন হবে, ক্ষমতার পরিবর্তন হবে অথবা ছাত্র সংসদ প্রতিনিধি নির্বাচন হবে, এইটাতে যেমন একটা একসময় অস্ত্রের খেলা ছিল, অসংখ্য ভাইরা ছাত্ররা জীবন দিয়েছে, এখন কিন্তু আর এটা নাই। তার মানে এই তরুণ সমাজ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখালো যে আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি।
নতুন বাংলাদেশ হলে এরকম, এই জায়গায় ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন হবে। এই ইলেকশনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং যারা প্রতিনিধি নির্বাচিত হবে তারাও আসলে জবাবদিহিতার সম্মুখীন হবে। তো এই জায়গা থেকে আমরা এটা চাই যে আপনারা যেভাবে কাজ করতেছেন, আমরা আসলে বালিয়াডাঙ্গির আহ, এলাকায় আমরা দেখেছি যে উন্নয়ন আসলে সেভাবে হয় নাই। একটা পৌরসভা নাই, এরপরে স্কুল কলেজ যেভাবে হওয়া দরকার ছিল, রাস্তাঘাট যেভাবে হওয়া দরকার ছিল, এরপরে আমরা দেখেছি অনেক দুর্নীতি হয়েছে, যে একটা চাকরি করতে যাবে একজন তরুণ বেকার মানুষ, তাকেও আসলে টাকা পয়সা দিতে হয়। তো এই জন্য আমরা বিশ্বাস করি যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারা তরুণদের জন্য সুন্দর পরিকল্পনা করবেন, সেই সাথে বালিয়াডাঙ্গি মানুষের সাথে যারা ছিল, ঠিক আছে, তাদেরকে আপনারা জানেন, দেখেছেন, আপনারা তাদেরকে বিজয়ী করে নিয়ে আসবেন ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখছি। তো আমরা বালিয়াডাঙ্গির কাছ থেকে এইটাই প্রত্যাশা আমাদের, সেটা হলো যে দেশ যেভাবে আগায় যাচ্ছে, আমরা যেভাবে সিভিলাইজড হচ্ছি, একটা সময় আমরা কিন্তু মারামারির মধ্যে ছিলাম, কিন্তু আমরা এখন সিভিলাইজড হচ্ছি, এই চিত্রটাই আমরা এই সমাজে দেখতে চাই। একজনের এক, নানা মানুষের নানা দল থাকতে পারে, নানা মত থাকতে পারে, ঠিক আছে, কিন্তু বালিয়াডাঙ্গির স্বার্থে সবাই যাতে এক থাকে, সেভাবে যাতে কাজ করে সবাই একটা সুন্দর কালচার পরিবর্তনে আমরা যাতে কাজ করতে পারি, আমরা এই প্রত্যাশা মূলত আপনাদের কাছে রাখতেছি। ধন্যবাদ সবাইকে। এই একটা জিনিস ভাইয়া, সেটা হলো যে এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এই নির্বাচনের কোনো প্রভাব নাকি হচ্ছে জাতীয় নির্বাচনে পড়বে না, এটা বলা হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠনদের পক্ষ থেকে। এটা নিয়ে আপনাদের মন্তব্য? আহ, আসলে প্রভাব পড়বে কিনা এটা তো ইতিপূর্বে পড়েছে আর কি, বিভিন্ন নির্বাচনে পড়েছে। আপনারা দেখবেন যে 90-এর দশকে যে নির্বাচনগুলো ছিল ওইটার কিন্তু 91 সালে নির্বাচনে প্রভাব পড়েছে। তো এইভাবে, তো আমরা বিশ্বাস করি যে ছাত্ররা যেদিকে যাচ্ছে জাতীয় সেভাবেই চিন্তা করবে নিশ্চয়ই, এটা আমরা মনে করি। আর ছাত্রদের পক্ষে যারা কাজ করার চেষ্টা করেছে তারা আগামীতেও জাতির জন্য কাজ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো জাতীয় নির্বাচনে আসলে ওইটা একটা, বাংলাদেশে তো জুলাই পরে আসলে কোনো নির্বাচনই হয়নি। প্রথম নির্বাচন হয়েছে এই 5টা নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন। তো এগুলোর মধ্যে দিয়ে জাতি একটা নতুন বার্তা পাইলো। আমরা মনে করি যে এ ধরনের একটি বার্তা, এ ধরনের একটি কালচার জাতীয় নির্বাচন আমরা পাবো ইনশাল্লাহ। লেভেল প্লেইং ফিল্ডটা কি আপনাদের কাছে মনে হচ্ছে যে এখন শতভাগ পাচ্ছে সব প্রার্থীরা? এখনো মনে হচ্ছে যে শতভাগ তো লেভেল প্লেইং ফিল্ড এখনো বলা যাচ্ছে না, কারণ কিছু কিছু জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছেন। আমরা তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম করা হচ্ছে, কিন্তু জুলাইয়ের পরে এই বাংলাদেশে এই কার্যক্রম আর কেউ বাস্তবায়ন করতে পারবে না বলে আমরা মনে করি। জরিপ দেখা যাচ্ছে, বিভিন্ন জরিপ, এই জরিপগুলোতে অনেক সময় বলতেছে হাড্ডাহাড্ডি লড়াই হবে, অনেক সময় বলতেছে যে বিএনপি 70% ভোটে আগে যাবে। এই জরিপগুলোকে আপনারা কিভাবে দেখেন, ছাত্র শিবির কিভাবে দেখে? আহ, জরিপের তো নিশ্চয়ই একটা প্রভাব আছে, বিশেষ করে কয়েকটা সংস্থা, যে সংস্থাগুলো ছাত্র সংসদ নির্বাচনে জরিপ করেছে, তাদের জরিপের একটা ফলাফল কিন্তু আমরা ছাত্র সংসদ নির্বাচনে পেয়েছি। তারাই জরিপ করেছে যে জাতীয় ইলেকশনের। তো এই জরিপের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো মাথায় রাখি, কোন প্রসেসে জরিপটা হচ্ছে, তো এই প্রসেসগুলো দেখে মনে হয়েছে যে বেশ কয়েকটা জরিপের ইফেক্টিভনেস আছে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এখন তো বাংলাদেশের দুইটা ধারায় রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়েছে এবং তারা দুই ধারায় নির্বাচন করতেছে। বিএনপির নেতৃত্বে একটা, এরপরে জামাতে ইসলামের নেতৃত্বে আর একটা জোট হয়েছে। তো আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছি। সেই সাথে রিসেন্টলি যে জরিপটা হয়েছে এই জরিপটা সিগনিফিক্যান্ট ছিল, কারণ সবচেয়ে বেশি স্যাম্পল এখানে নেওয়া হয়েছিল, যেটাতে বলা হয়েছে জামাত 33%, বিএনপি 34%, আর এনসিপি হলো 7%। তো এইভাবে করে দেখলে আমরা দেখতে পাই যে জামাত জোট আসলে আগায় গিয়েছে। তো ইলেকশনেই বলে দিবে কি হয়, আমরা জরিপগুলো তো দেখি। তো আমরা প্রত্যাশা মনে করছি যে ভালো কিছু হবে ইনশাল্লাহ ইলেকশন। লাস্ট, বাবা প্রার্থী কতটা আশাবাদী? আলহামদুলিল্লাহ, উনি তো চেষ্টা করেছেন, আপনাদের সাথে থাকার চেষ্টা করেছেন, জেল জুলুম নির্যাতন নিপীড়নের পরেও কাজ করেছেন আপনাদের সাথেই। তো আমি বিশ্বাস করি যে উনি অতীতেও আপনাদের সাথে ছিলেন, বর্তমানেও আছেন, আগামীতেও থাকবেন ইনশাআল্লাহ। তো কোনো কিছুই তাকে ফিরায় রাখতে পারে না, এবং উনি এই এলাকার উন্নয়নের জন্য উনি মূলত কাজ করেন, চেষ্টা করেন যে কীভাবে উন্নয়ন করা যায়, মানুষের সুখে দুঃখে কীভাবে পাশে থাকা যায়। এবং আমি মনে করি ওনার যেহেতু একটি স্বচ্ছ ইমেজ আছে, কখনোই কোনো দুর্নীতির সাথে উনি জড়ান নাই। এরপরে ক্ষমতার কেন্দ্রে না থেকেও বিভিন্ন জায়গা থেকে উনি নানা ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন।
তো আমি যেটা দেখেছি যে তার একটা সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা আছে। তো এই দেশের মানে এই সমাজের বিশেষ করে তরুণদের নিয়ে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে এবং ওভারঅলি সব ধরনের উন্নয়ন করার ওনার পরিকল্পনা আছে। আমি বিশ্বাস করি যেহেতু উনি দুর্নীতির সাথে জড়িত না, সেক্ষেত্রে আপনারা এই আসনে যারা আছেন তারা আসলে এই বরকতটা ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে? এটা আমরা বিশ্বাস করি। শিবগাতুল্লাহ, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন যে ইতোপূর্বে হাসিনার আমলে আমাদের ঠাকুরগাঁয়ে একটি মেডিকেল কলেজ বরাদ্দ হয়েছিল।